দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলবো নির্বাচনে অযোগ্য ফেরারি আসামি নিয়ে। তবে তার আগে কিছুক্ষণ আগে আমাদের হাতে একটি ব্রেকিং নিউজ এসেছে, সেটি হচ্ছে ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সে বিষয়ে একটু আলোচনা করব। আমার সহকর্মী আজাল লিমন এরই মধ্যে আমার সামনে সেই সংবাদটি নিয়ে উপস্থিত হয়েছেন। আজাল লিমন, সীমানা নিয়ে কি সংবাদ আছে আপনার কাছে? না, সীমানা পুনর্নির্ধারণ জানেন যে প্রতিটি সংসদীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন যেসব বিষয় নিয়ে প্রস্তুতি গ্রহণ করে, যেসব বিষয় নিয়ে এক ধরনের ব্যস্ত সময় পার করে, তার মধ্যে সীমানা নির্ধারণটাকে বলা যায় সবচেয়ে জটিল কাজগুলোর মধ্যে একটি। আজকে বলা যায় যে কমিশন এই সীমানা নির্ধারণ নিয়ে কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, যেটি হয়তো কয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি হবে বা যেটিকে চূড়ান্ত বলা যায়। এবং এই প্রক্রিয়াটি করার জন্য কিন্তু নির্বাচন কমিশন স্বাভাবিকভাবে যে রীতিটি বা যে প্রক্রিয়াটি অনুসরণ করে সেটি করেছে। জানেন যে গেল মাসের 24 থেকে 27 তারিখ পর্যন্ত টানা 4 দিনেই সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে শুনানি হয়েছে। সেখানে নির্বাচন কমিশনাররা সবাই ছিলেন, নির্বাচন কমিশন সচিব ছিলেন, এবং যেটি আমরা দেখেছি যে প্রায় 2000-এর মতো অভিযোগ কিন্তু জমা পড়েছিল যখন এই প্রায় 37টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে এই নির্বাচন কমিশন খসড়া করেছিল। এখানে যে ব্যাপারটি বেলায়েত সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এই সীমানা একটা জাতীয় নির্বাচনের জন্য একটা বড় ভূমিকা পালন করে, এবং 2008-এ বিশেষ করে বিএনপি এবং জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগটি করে, সেখানে কিন্তু একটা বড় যুক্তি হিসেবে দেখা যায় 2008 সালে এই সংসদীয় আসনগুলোকে একদম কেটে ছিঁড়ে নতুনভাবে পুনর্বিন্যাস করা হয়েছিল, এবং এটি এমনভাবে করা হয়েছিল যাতে এই আসনগুলো থেকে আওয়ামী লীগ জয়ী হয়ে আসতে পারে। অর্থাৎ যেখানে আওয়ামী লীগের ভোট কম আছে সেখানে বিএনপির যেখানে একটু বিএনপির যে আসনগুলোতে ভোট বেশি আছে সেগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, একইভাবে আবার আওয়ামী লীগের জন্য সুবিধা হয় এইভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। তারা সব মিলে প্রায় 39টি আসনের কিন্তু এইভাবে সীমানা সেই সময় শতাধিক আসনেই কাটছাট করা হয়েছিল এবং সংসদ নির্বাচনে 39টি আসনে খসড়া করে সংসদ নির্বাচনে প্রকাশ করেছিল। সেই খসড়ার উপর 4 দিন শুনানি হয়েছিল। সর্বশেষ কি আছে? সর্বশেষ আমাদের হাতে যে তথ্যটি আছে এখন, যেটি আমরা দেখছি যে 37টি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে, এবং 300 আসনের মধ্যে থেকে একটি আসন নাই হয়ে গিয়েছে, সেটা হলো বাগেরহাট, যেটা আমরা দেখছি 4 আসন, এবং নতুন করে আবার বাংলাদেশের সংসদীয় নির্বাচন পদ্ধতিতে নতুন করে একটি আসনের জন্ম হয়েছে। সেটি আমরা দেখছি যে গাজীপুর 6 আসন। গাজীপুর 6 আসনটি করা হয়েছে গাজীপুর সিটির মানে সিটি কর্পোরেশনের 34 থেকে 57 নম্বর ওয়ার্ডগুলোকে সংযুক্ত করে এই সীমানার মধ্যে। আর যেটি বাদ হয়েছে বাগেরহাট 4 আসন, বাগেরহাট 1, 2, 3 এই আসনগুলোর মধ্যে ওই সীমানাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। এবং আরও যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, যেই সীমানা নির্ধারণ নিয়ে জানেন যে একটা হট্টগোলের পর্যায়ে হয়েছে, বিশেষ করে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তার সঙ্গে এই শুনানিতে একদম কোর্টের সামনে, অর্থাৎ নির্বাচন কমিশনের এই শুনানিতে যদি কমিশনার একটা কোর্ট হিসাবে দায়িত্ব পালন করেন, সেইখানে প্রধান নির্বাচন কমিশনারের সামনে কিন্তু হাতাহাতি হয়েছে। সেই আসনটিরও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে, এবং সেইখানে মনে হয়েছে যে রুমিন ফারহানার যা চাহিদা সেটি হয়তো পুরোপুরি মানেনি, আবার অনেকাংশই কিন্তু মানা হয়েছে। আমরা মোটামুটি এইগুলোই পাচ্ছি। জি, সেক্ষেত্রে বিজয়নগর উপজেলা, যে উপজেলাটি আগে একটি আসনের সঙ্গে ছিল, পুরো উপজেলাটি সেটিকে কেটে দুটি আসনের সঙ্গে করা হয়েছে। যেটি আমরা দেখছি যে যেটি রুমিন ফারহানা বলছিল, জানেন যে একটা আসনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে 3টি বিষয় কিন্তু গুরুত্ব দেওয়া হয়। একটা হলো যে এটার একটা আঞ্চলিক অখণ্ডতা, এই অঞ্চলটার সীমানা, এই এলাকার মানুষ এরকম নদী অথবা পাহাড়, এই ধরনের যে ভৌগোলিকগুলো এইগুলো দেখা হয়, প্রশাসনিক সুবিধা অসুবিধাও দেখা হয়। আরেকটা হলো ভোটার সংখ্যা। তো রুমিন ফারহানা বা ওই যারা এটার পরিবর্তনের পক্ষে ছিল, বা নির্বাচন কমিশন যেই যুক্তিটি দেখিয়েছিল যে তার পার্শ্ববর্তী আসনের থেকে কিন্তু ওই আসনটির অর্থাৎ 2 থেকে 3 আসনের কিন্তু ভোটার সংখ্যা একটা বড় ধরনের পার্থক্য ছিল, সেই জায়গা থেকে কিন্তু এই পরিবর্তনগুলো আনা হয়েছে। ধন্যবাদ আজাল লিমন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকের একেবারে সদ্য যে সংবাদটি আমরা পেয়েছিলাম সেই সংবাদ বিশ্লেষণ করার জন্য, আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনায় আমরা ফিরতে চাই। আজকের আলোচনার বিষয় নির্বাচনে অযোগ্য করা হয়েছে ফেরারি এবং পলাতক আসামিদেরকে। এ বিষয়ে আসলে কি আইন নির্বাচন করতে যাচ্ছে সেটি যদি আমরা একটু দেখে নিতে চাই, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে
আগে যেটি ছিল আদালত কর্তৃক কেউ সাজাপ্রাপ্ত হলে সেই লোক সেই ব্যক্তি নির্বাচনে অযোগ্য, আর এবার যে প্রস্তাবিত আইন করা হয়েছে সেখানে কোনো আদালত কাউকে ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। আমরা কথা বলবো নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হচ্ছে ফেরারি এবং পলাতক আসামিদেরকে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাবেক সভাপতি একরামুল হক সাইম। একই সঙ্গে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই একটু আপনার কাছে যেতে চাই সাইম ভাই, এই যে পরিবর্তনটি আনা হচ্ছে যে ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, এখানে রাজনীতির মাঠে বড় কি প্রভাব ফেলবে? নিশ্চয়ই প্রভাব ফেলবে। আপনি জানেন যে আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে যে অংশ নিতে পারবে না, এটা স্পষ্ট হয়েছে বেশ আগেই, কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ, একই সাথে তাদের নিবন্ধনও স্থগিত। সেক্ষেত্রে প্রশ্ন আসছিল যে স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। আজকে আমরা দেখলাম আজকের একটা সিদ্ধান্ত সরকারের উপদেষ্টা পরিষদের এবং গতকালকের আরপিও নিয়ে যে প্রস্তাবিত বিষয়গুলো এসেছে সেই সিদ্ধান্তে মোটামুটি আমরা একটা বিষয় উপনীত হয়েছি যে আওয়ামী লীগের বড় অংশের নেতা বা বেশিরভাগ নেতা তারা হয়তো ওই নির্বাচনে তাদের অংশ নেওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে ফেরারি আসামিরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারবে না, যেটি নির্বাচন কমিশন তার আরপিওতে যুক্ত করেছে, এটি ভেটিংয়ের জন্য মন্ত্রিপরিষদ সভায় পাঠানো হয়েছে, মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। তো সেখানে আসলে আগে সাজাপ্রাপ্ত হলেই কেবলমাত্র নির্বাচনে অংশ নিতে পারতো না। এটা একটা বড় একটা প্রক্রিয়ার মাধ্যমে সাজাপ্রাপ্ত হয়। কিন্তু ফেরারি আসামি হওয়া কিন্তু এটা এখনকার পরিস্থিতিতে, যেহেতু 5 আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, যে বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়েছেন এবং তার সাথে তার দলের বেশিরভাগ নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন, তাদের অনেকেই বিদেশে পলাতক, কারো কারো বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে তারা তো একটা প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু যারা পলাতক রয়েছে তাদেরকে যদি ফেরারি হিসাবে ঘোষণা করা হয়, অর্থাৎ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, সেক্ষেত্রে তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং এই সংখ্যাটা কিন্তু অনেক, কারণ আওয়ামী লীগের যারা সাবেক এমপি ছিল, যারা নির্বাচন করার মতো ছিলেন, সাবেক এমপি মন্ত্রী, তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু তারা পলাতক রয়েছে, বেশিরভাগই বিদেশেও রয়েছে। তো এই আইনের মাধ্যমে আরপিওর এই বিধান যদি চূড়ান্ত হয়, অর্থাৎ মন্ত্রিপরিষদেও সেটি চূড়ান্তভাবে অনুমোদন হয়, তাহলে কিন্তু এই বড় অংশের নেতারাই কিন্তু নির্বাচনে স্বতন্ত্র হয়েও অংশ নিতে পারবেন না। এবং একই সাথে যারা ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া আছেন, অর্থাৎ যারা গ্রেপ্তার হয়ে কারাগারেই রয়েছেন, তাদেরও যদি তাদের বিরুদ্ধে যদি অভিযোগ গঠন হয়, অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে ওই হত্যা মামলায়, গণহত্যার বিচারে, তাহলে তারাও কিন্তু নির্বাচনে অংশ নিতে পারছে না, যেটি আজকে উপদেষ্টা পরিষদে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। তাতে এটি রাজনীতিতে আসলে বড় ধরনের প্রভাব পড়বে, যেখানে আওয়ামী লীগ নেতাদের বড় অংশ দলীয়ভাবে তো অংশ নিতে পারবেন না, তারা স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশ নিতে পারছেন না। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যারের কাছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে এই যে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের একটি নতুন প্রস্তাবনা এনেছে, তারা যে ফেরারি এবং পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, এই যে পরিবর্তনটিকে বিএনপি কিভাবে দেখছে? দেখুন, এই পরিবর্তনটি আসলে এটা কোনো পরিবর্তন না। তার কারণ হলো ফেরারি যারা থাকেন এবং যারা একটি মামলার আসামি থাকেন, তারা যতক্ষণ পর্যন্ত আদালতের কাছে সারেন্ডার না করেন এবং তারা যতক্ষণ পর্যন্ত অ্যাবসকন্ডিং থাকেন, তখন তারা কোনো রিট মামলা বা অন্য কোনো মামলা মোকদ্দমা বা অন্য কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারে না। তার কারণটা হলো তাদেরকে বলা হয় যে তারা ফিউজিটিভ। এই ফিউজিটিভের কোনো রাইট থাকে না বিভিন্ন ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই নির্বাচনের জন্য যে আইনটি করা হয়েছে, আরপিওতে যেটা সন্নিবেশিত করা হয়েছে, এখানে আমি বেআইনি কিছু দেখি না। তার কারণ এটা তারা যথাযথভাবেই এই বিধানটি করেছেন। এটা যে শুধু একটি রাজনৈতিক দলের কে উদ্দেশ্য করে করা হয়েছে তা নয়। এই যে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যেই যেটা করা হয়েছে তা না। এটা হচ্ছে ফেরারিরা এবং যারা সাধারণত আইনের দৃষ্টিতে পলাতক, তারা কখনো
কোনো কার্যক্রম এবং রাষ্ট্রীয় কোনো কার্যক্রমেও অংশগ্রহণ করতে পারে না, এটাই বিধান। এবং সেই বিধানটাই এখানে রেখেছেন, এবং এখানে কোনো ব্যত্যয় কিছু হয়েছে বলে আমি মনে করি না, বা কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে করা হয়েছে বলে আমি মনে করি না। কাজেই এই নির্বাচনটি যাতে সুষ্ঠু হয়, আরও একটি বিষয় আছে যে নির্বাচনটাকে এই সরকার সুষ্ঠু চায় এবং বিভিন্ন রাজনৈতিক দলও চায় যে এই নির্বাচনটা বিগত দিনের মতো যেন নির্বাচন না হয়। অর্থাৎ ফ্যাসিস্টরা যে নির্বাচনের ব্যবস্থা করে গিয়েছেন, যেখানে দিনের ভোট রাতে হয়েছে, মানুষ তাদের ভোটের অধিকারই প্রয়োগ করতে পারে নাই, সেরকম অবস্থার সৃষ্টি না হয়, সেই সমস্ত ফাঁক ফোকরগুলো বন্ধ করার জন্য এই বর্তমান কমিশন এবং বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারও চেষ্টা করছে। আপনারা শুনেছেন, বারবারই বলা হচ্ছে যে সরকার প্রধানের পক্ষ থেকে যে এই নির্বাচনটা হবে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে সমস্ত ফাঁকফোকর থাকে সেগুলো বন্ধ করাটাই হলো স্বাভাবিক নিয়ম। তা আমি মনে করি যে আরপিওতে যে সমস্ত যে জিনিসগুলো সংশোধন করা হয়েছে সেখানে আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই। সেই জন্য আমরা মনে করি এইটা একটি ভালো পদক্ষেপ, এবং আরও যদি কোনো পদক্ষেপ নেওয়ার থাকে সেটাও নির্বাচন কমিশন নিতে পারেন। তার কারণ আমাদের নির্বাচন কমিশন কিন্তু সংবিধান মোতাবেক স্বাধীন, এবং স্বাধীনভাবেই তাদের সেই দায়িত্ব পালন করতে হবে যে নির্বাচনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। অর্থাৎ এই ভোটের বেলায় যেন কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা না হয়, এবং সেই জন্য তারা আরও যদি কোনো অন্য কিছু করার থাকে তাহলে সেটাও তারা করতে পারে, সেখানে তাদেরকে বাধা দেওয়ার কিছু নাই। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া অন্য আর কোনো দলের ক্ষেত্রে এই যে আইনটি করা হচ্ছে, এই আইনটি অন্য আর কোনো দলের নেতাদের উপর, আপনি যেহেতু রাজনীতির পাশাপাশি আইন সেবায় রয়েছেন, আইন পেশায় রয়েছেন, সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে যে অন্য কেউ এই আইনের আওতায় চলে আসতে পারে কিনা, অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা? না, এটা কোনো দলের কথা কিন্তু এখানে বলা হয় নাই। বলা হয়েছে ফেরারি কোনো ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, অর্থাৎ ফিউজিটিভ। আমরা ইংরেজিতে বলি যে ফিউজিটিভ কোনো ব্যক্তি কোনো আইনগত কোনো পদক্ষেপ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আদালতের কাছে নিজেকে সোপর্দ না করেন। একটা মামলা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আদালত থেকে তাকে জামিন নিতে হয়, জামিন নিলে আর তিনি সেখানে ফেরারি থাকেন না। কাজেই সেই জন্য আমি মনে করি যে এটা কোনো দলকে উদ্দেশ্য করে করা হয়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব এই দেশের মানুষ নির্বাচনের পথে হাঁটতে চায়। আপনাদেরও এই অনুষ্ঠানটি হচ্ছে ভোটের ট্রেন। ভোটের ট্রেন কিন্তু যদি গতি যদি স্লো হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর ট্রেন থাকে না। সেই জন্য ট্রেনের গতি হতে হবে দ্রুত, এবং এই দ্রুততার মধ্যেই যাতে করে এই ট্রেনের মধ্যে ফাঁকের মধ্যে যেন কিছু না ঢুকতে পারে সেই জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং নির্বাচন কমিশনকে বিশেষ ব্যবস্থা নিতে হবে। যত দিন বেশি যাবে ততই বিভিন্ন রকম প্রশ্ন দেখা দেবে। সেই জন্য সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে থেকে এই নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে তাদের দায়িত্ব সংবিধানে যেভাবে দেওয়া আছে সেভাবে তাদের দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যখন যে সাহায্য সহযোগিতা চাইবেন সেই সাহায্য সহযোগিতা সরকারকে করতে হবে, এটাই হচ্ছে বিধান। সেক্ষেত্রে আপনার কাছে যদি আমি একটি প্রশ্ন করি যে আসলে বিগত সরকারের আমলে আপনি জানেন যে বিএনপির অনেক নেতাকর্মীর নামে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের মামলাগুলোর এখন কি অবস্থা? বিশেষ করে যদি বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারও বেশ কয়েকটি মামলা ছিল, যদিও অধিকাংশ মামলায় তিনি এরই মধ্যে খালাস পেয়ে গেছেন। সর্বশেষ তার মামলাগুলোর অবস্থা কি? না, সর্বশেষ মামলা তো আজকে শুনেছেন আপনারা। তাকে আপনার অহেতুকভাবে অনেক মামলায় তাকে জনাব তারেক রহমান সাহেবকে
কনভিকশন দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে যে রাতের বেলা কুপিবাতি জ্বালিয়ে তারপরে মামলা মকদ্দমা সমাপ্ত করে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে আপনার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং অনেককে জেল জরিমানা করা হয়েছিল। এমনভাবে তাদেরকে জেলের আওতায় আনা হয়েছিল যে পরবর্তীতে যাতে করে তারা কোনো অবস্থাতেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আর তারেক রহমানের কথা যেটা বলেছেন, তারেক রহমানের আজকে সর্বশেষ মামলাটি 81 গ্রেনেড হামলা, সেই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে এবং হাইকোর্ট যে আদেশটি দিয়েছে সেই আদেশটিকে বহাল রাখা হয়েছে। নিম্ন আদালতের আদেশকে সেটা সেট করা হয়েছে। সেই জন্য তারেক রহমানেরও এই নির্বাচনে অংশগ্রহণ করতে তিনি ফেরারি না এবং তিনি ফিউজিটিভ না, কাজেই তিনি এখন আইনের দৃষ্টিতে সমস্ত মামলার থেকে তিনি খালাস হয়ে গিয়েছেন। সুতরাং তাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা উচিত হবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম নির্বাচনে অযোগ্য করা হয়েছে ফেরারি আসামিদেরকে নিয়ে, সে বিষয়ে আমরা আরও আলোচনা করব। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা আবারও যুক্ত হব ভোটের ট্রেনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনের এই পর্বের শুরুতে আমরা দেখে নিতে চাই যে নির্বাচনে যে ফেরারি আসামিদেরকে অযোগ্য করা হয়েছে এই বিষয়টি নিয়ে প্রান্তিক মানুষ কি ভাবছে। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও হাজির না হলে আদালত তাকে পলাতক বা ফেরারি হিসাবে ঘোষণা করেন। আদালত কর্তৃক পলাতক ঘোষিত এমন কোনো ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে কি ভাবছেন তৃণমূলের ভোটাররা, চলুন শোনা যাক তাদের বয়ানেই। তারা নির্বাচিত হয়ে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক কিছু আমার মনে হয় বয়ে আনতে পারবে না। তো সুতরাং যারা আসামি তাদেরকে নির্বাচনে যে অংশগ্রহণ তাদেরকে না করাটাই ভালো। তারা নিজেরাই অপরাধী, তারা রাষ্ট্রের জন্য কোনো ভালো কিছু বহন করতে পারে না। এই জন্য তাদের সংসদ সদস্য মনোনয়ন না দেওয়াই ভালো। দেশের সেবার জন্য নির্বাচন করিয়া সংসদ সদস্য হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সে নিজেই তো দোষী। তো দোষী লোক তো জনগণের বাহক হইতে পারে না। যারা আসামি এদের কখনো নির্বাচনের সুযোগ যেন না দেয় এবং তারা যে নির্বাচন না আসতে পারে, এটাই আমার কথা। তারা অনেক ক্ষেত্রে দেখা যাবে একজন ব্যক্তি নিজেকে সেফ রাখবে যাতে অপরাধ না হয় তার মাধ্যমে, যাতে সে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সো সার্বিকভাবে আমি এটাকে পজিটিভভাবে দেখছি। যার ক্ষমতা আছে তার জন্য আইন না, আর যার ক্ষমতা নাই নিরীহ মানুষ তাদের জন্য আইনের প্রয়োগটা আমরা দেখতে পাই। আইন তো করাই যাচ্ছে, যে বাংলাদেশে তো অনেক আইন হচ্ছে, সংস্কারের নামে বিভিন্ন আইন হচ্ছে, কিন্তু আর সেই সংস্কারটা আইনটা প্রয়োগ দেখছি না। যদি প্রয়োগ হয় তা আমার মনে হয় এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে এবং খুব একটা ভালো দেশের জন্য জনগণ এটা অ্যাপ্রিসিয়েট করবে। আরপিও সংশোধন বা নতুন নতুন বিধান আইনে যুক্ত করাই শুধু নয়, এর যথাযথ প্রয়োগ এবং এ বিষয়ে সচেতনতা তৈরির কথা বলছেন ভোটাররা। পাশাপাশি এটি যেন অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয় সেটিও নিশ্চিত করতে হবে। আমরা শুনছিলাম প্রান্তিক মানুষের কথা। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন, একই সঙ্গে যুক্ত আছেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাবেক সভাপতি ইকরামুল হক সাইম। আমি একটু আলোচনায় ফিরব অ্যাডভোকেট জয়নাল আবেদিন মহোদয়ের কাছে। সাইম ভাই, আপনি বিরতির আগে একটি প্রশ্ন করতে চেয়েছিলেন সম্ভবত অতিথিকে, যদি প্রশ্নটি করতেন। আরপিওতে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের যেই বিষয়টি ছিল খসড়ায়, সেটি কিন্তু বাতিল করা হয়েছে। তো এটাও কিন্তু নির্বাচনের মাঠে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে আওয়ামী লীগের যারা হয়তো ফেরারি আসামিও না কিংবা ট্রাইব্যুনালে অভিযুক্তও না, তাদেরও হয়তো কেউ জনসমক্ষে আসার ভয়ে তারা হয়তো
অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পেতেন। তো এই ক্ষেত্রে এই সুযোগটাও কিন্তু তাদের বন্ধ হলো। তো এটাও নির্বাচনী মাঠে কিন্তু একটা প্রভাব ফেলবেই। আমি এই বিষয়টা জানতে চাই যে অনলাইনে মনোনয়নপত্র দাখিল আমরা দেখেছি যে স্থানীয় নির্বাচনে কিন্তু অনলাইনে মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়া হয়েছিল এবং সংসদ নির্বাচনে কিন্তু অনলাইনে মনোনয়নপত্র দাখিল করার সুযোগটা চালু করার একটা প্রচেষ্টা নির্বাচন কমিশনের ছিল। এর কারণ ছিল যে রিটার্নিং কর্মকর্তার অফিস কেন্দ্রিক এক ধরনের ঝামেলা তৈরি হতো এবং যেটি উৎসবমুখর পরিবেশ অনেক সময় সংঘাতে পরিণত হতো। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের খসড়ায় প্রস্তাব ছিল যে অনলাইনের মনোনয়নপত্র দাখিল পদ্ধতি চালু করা, এটি বাতিল করা হলো। এটিকে আসলে কতটা যৌক্তিক মনে করছেন? এবং একই সাথে যেই প্রশ্নটি সঞ্চালক করেছেন আগে, যে আইনের দৃষ্টিতে হয়তো এই ফেরারি আসামিদের নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ করা সেটি ঠিক আছে, কিন্তু রাজনীতিতে আসলে এর কতটুকু প্রভাব পড়বে, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের মধ্যে আসলে এর প্রভাব পড়বে কিনা? আপনার কাছে এই প্রশ্ন ছিল। শুনতে পেয়েছেন কিনা? জি, আপনি আমাদের প্রশ্নটা শুনতে পেয়েছেন কিনা? হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, আপনারা শুনতে পেয়েছেন? হ্যাঁ, এই প্রশ্নটা আপনার কাছে ছিল। আমাদের স্টুডিওতে যিনি আছেন অতিথি, উনি আপনার কাছে এই প্রশ্নটা রেখেছেন। যদি থাকে তাহলে আমার কাছে যদি বলে থাকেন, দেখুন আমাদের দেশে প্রায় 60-এর অধিক রাজনৈতিক দল এখানে আছে এবং নিবন্ধিত দলও আছেন। এখন নিবন্ধিত দল যারা আছে তারা তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের জন্য প্রতীকও ইতিমধ্যে বরাদ্দ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতীক রয়েছে, যেমন বিএনপির একটা প্রতীক রয়েছে, জামাতের একটি প্রতীক রয়েছে, অন্যান্য দলের প্রতীক রয়েছে, প্রত্যেকটি দলের প্রতীক রয়েছে। সেই ক্ষেত্রে এই যে অনলাইনের যে মনোনয়নপত্র দাখিলের প্রভাব, রাজনৈতিক প্রভাব পড়বে কি না সেটা সম্বন্ধে বলা যায় যে এইটা একটা চিন্তা ভাবনা করা হয়েছিল। কেন চিন্তা ভাবনা করা হয়েছিল? আমরা অতীতে দেখেছি যে ক্যান্ডিডেটরা কি করেন, ক্যান্ডিডেটরা একটা বড় করে ঢোল বাদ্য বাজিয়ে সাজ রব করে হাজার হাজার লোকজন নিয়ে তারপরে তারা মনোনয়নপত্র দাখিল করতে যান। এবং শুধু তাই নয়, এই মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে অনেক সময় তারা হানাহানিতে জড়িয়ে যান। সেই সব কারণেই ওই চিন্তাটা করা হয়েছিল। কিন্তু এখন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যে সিদ্ধান্তটি নির্বাচন কমিশন নিয়েছে, আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে নিয়েছে। যেহেতু যদি এই দেশের স্টেট হোল্ডার হচ্ছে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো নির্বাচনে তো অংশগ্রহণ করবে। রাজনৈতিক দলগতভাবে যারা অংশগ্রহণ করবে রাজনৈতিক দল, সেখানে যে সমস্ত দল আছে তারা মোর্চা করেও অংশগ্রহণ করতে পারে অথবা ভিন্নভাবেও তারা অংশগ্রহণ করতে পারে। সেই জন্য তাদের সাথে আলাপ আলোচনা করেই নির্বাচন কমিশন হয়তোবা এই সিদ্ধান্ততে নিয়ে থাকতে পারেন। এবং সেখানে এটাও একটা মাথায় আসতে পারে যে আপনার অনেক ফেরারি ব্যক্তিরাও আপনার অনেক সময় এই অনলাইনে মনোনয়ন দাখিল করতে পারে এবং সেখানে সেই ক্ষেত্রে রাজনৈতিকভাবে বলেন, যেভাবেই বলেন, আমি আগেই বলেছি এখনও বলি যে নির্বাচনে যাতে অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়, সেই কারণেই নির্বাচন কমিশন যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের আছে। এইটা তার মধ্যেও পড়ে যে তারা কিভাবে মনোনয়নপত্র রিসিভ করবেন এবং মনোনয়নপত্র বাতিল করবেন সেই সিদ্ধান্তটা তাদের, এবং সেই সিদ্ধান্তটা তাদেরকেই দিতে হবে। এবং এখানে একটি রাজনৈতিক দলের কথা চিন্তা করে আমি এখনও আবারও বলি, আমার যে এইটা কোনো রাজনৈতিক দলের কথা চিন্তা করে নয়, সমস্ত মানুষের কথা চিন্তা করে, এই ভোটের কথা চিন্তা করে, ভোটের ট্রেন যাতে বাধাগ্রস্ত না হয় কোনো অবস্থায়,
সেই সমস্ত চিন্তা করেই এই সমস্ত আইন করা হচ্ছে। এই আইনগুলোর মধ্যে কোনো মানে খারাপ কিছু আছে এইটা আমরা এখনো চিন্তা করতে পারি না। তবে আমরা এই দেশের মানুষ মনে করে যত বিলম্ব হবে ততই বিভিন্ন রকম নির্বাচন নিয়ে বিভিন্ন রকম কথার সৃষ্টি হবে। কাজেই যত কম কথা বলা যায় এবং যত দ্রুত একটি জনগণের ভোটে নির্বাচনের ব্যবস্থা করা যায় সেটাই দেশের জন্য মঙ্গল, জাতির জন্য মঙ্গল, অর্থনীতির জন্য মঙ্গল, সব কিছুর জন্য মঙ্গল। তার কারণ একটি নির্বাচনই হচ্ছে একটি দেশ পরিচালনার মূল শক্তি। অর্থাৎ আমরা বলে থাকি যে জনগণ হলো সমস্ত ক্ষমতার মালিক। জনগণ ক্ষমতার মালিক প্রয়োগ করতে পারে একমাত্র ভোটের মাধ্যমেই, এবং সেই ভোটটা যত তাড়াতাড়ি হয় সেটাই হলো আপনার এই দেশের জন্য মঙ্গল। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাইম ভাই, আপনার কাছে আলোচনায় ফিরতে চাই। আমরা একটু আমাদের অতিথিকে এই মুহূর্তে বিদায় দিচ্ছি, উনি কষ্ট করে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। সাইম ভাই, আপনার কাছে আলোচনায় ফিরতে চাই, সেটি হচ্ছে যে এই যে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের একটা কথা আমরা শুনেছি, আমরা একেবারে যদি আলোচনা করি যেখানে আসলে এখন পর্যন্ত যে প্রশ্নটি আপনি অতিথির কাছে রেখেছিলেন সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে একজন প্রার্থীকে সশরীরে এসেই তিনি ফেরারি আসামি না হলেও সশরীরে এসে তাকে মনোনয়নপত্র দাখিল করতে হবে, নির্বাচন কমিশন এমন বিধানই রেখেছে। তো এটাই যদি হয় তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তারেক রহমানকে দেশে ফিরতে হবে, না হলে তো তিনি নির্বাচনে প্রার্থী হতে পারছেন না। কি মনে করছেন? এইটা তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এবং এটা নিয়ে আসলে বিএনপি এটাকে কীভাবে ভাবছেন, হয়তো বিএনপির মধ্যে সেই কনফিডেন্ট নিশ্চয়ই আছে, যেহেতু আজকে তারেক জিয়ার মামলার সবশেষ মামলাটি মামলা থেকে উনি খালাস পেয়েছেন, তাতে হয়তো বিএনপি মনে করছে যে খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। যদি কোনো কারণে আসলে ভিন্ন বিষয় হয় সেক্ষেত্রে অনলাইনে যদি মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা থাকতো তাহলে এই বিষয় নিয়ে খুব চিন্তিত হওয়ার কারণ ছিল না। এখন ধরেন যদি ডিসেম্বরে তফসিল ঘোষণা হয়, এই বাকি যে সময় আছে এই সময়ের মধ্যেই শুধু তারেক রহমান না, এরকম যদি আরও কেউ বিদেশে থেকে থাকেন তাদের দেশে এসেই সশরীরে মনোনয়নপত্র দাখিল করতে হবে। আসলে এই বিষয়টি কিন্তু এক ধরনের ইতিবাচক বিষয় হিসেবেই কিন্তু আলোচিত হয়েছিল যে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পদ্ধতিটি যেহেতু এখন আসলে অনলাইনেরই সময়, এবং একেবারে ডাকঢোল বাজিয়ে রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, দাখিল করা, এগুলোতে আসলে উৎসব যেরকম থাকে অনেক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতি এড়ানোর জন্যই কিন্তু নির্বাচন কমিশন অনলাইনের পদ্ধতি চালু করেছে, এবং এটি কিন্তু মোটামুটি সবার কাছে, রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু এক ধরনের গ্রহণযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যেটি হয়তো এই সাধারণ নির্বাচন, সংসদ নির্বাচনে অ্যাপ্লাই করার একটা বিষয় ছিল। সেখানে হয়তো নির্বাচন কমিশন তার অন্য বিষয়গুলো বিবেচনা করে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সেই বিষয় থেকে সরে এসেছে। তো সেক্ষেত্রে এটি এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তফসিল ঘোষণার আগেই ধরেন তারেক রহমান দেশে ফিরতে হবে যদি তিনি নির্বাচনে অংশ নেন, এবং তিনি নির্বাচনে অংশ নেবেন এবং সামনের যেই সরকার হবে সেই সরকারে হয়তো তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এটি বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, এবং তারা আশা করছেন যে হয়তো খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। অনেক ধন্যবাদ সাইম ভাই, আমরা আশা করছি সেরকমই কিছুই যেন হয়। দর্শক, কথা বলছিলাম নির্বাচনে অযোগ্য করা হয়েছে ফেরারি আসামিদেরকে, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম। ভোটের ট্রেনে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আবারও যুক্ত হব ভোটের ট্রেনে। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আজকের রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের নেতারা কে কি বলেছেন শুনবো সেই বক্তব্য। আজকে কথা বলেছেন বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, একই সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান, আপনার যত যাবে সব দিয়ে যান, আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। ইলেকশন হবে আপনি কোথায়? ফেব্রুয়ারিতে, এখনো ৫-৬ মাস বাকি।
শিডিউল ঘোষণা করবেন আপনি ডিসেম্বরে, সেই সময় আপনি তারিখ ঘোষণা 6 মাস আগে আপনি বলে দিচ্ছেন এই তারিখে হবে, অথচ জুলাই সনদে আলোচনা হলো না, সব দল স্বাক্ষর করলো না। কারণ জুলাই সনদে বলা আছে যে একমত হবে, প্রত্যেকটি দল স্টেক হোল্ডার স্বাক্ষর করবে। সেই সনদের নিষ্পত্তিকৃত ঐক্যমতে আসা বিষয়গুলো ঠিক হয়নি, স্বাক্ষরও করা হয়নি। এর মধ্যে আপনি ইলেকশনের একটা সুনির্দিষ্ট টাইম আপনি বলে দিলেন। মাঝখানে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলে বসলেন যে পিআর পদ্ধতি সংবিধানে নাই, বলেছেন না চিফ ইলেকশন কমিশনার? আমরা এটা তো ঠিক বলেননি আপনি। আপনি চিফ ইলেকশন কমিশনার হিসেবে আপনি আইন সংবিধান জানেন। বাংলাদেশের সংবিধানে ইলেকশন হতে হবে এভরি আফটার 5 ইয়ার্স পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে, এটা আমাদের বিধান। কিন্তু কি পদ্ধতিতে হবে, পিআরএ হবে না তাও তো লেখা নেই। আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি সহ 14 দল ফেসিবাদের যারা দোসর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যেহেতু জাতীয় পার্টি ফেসিবাদের দোসর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুল হক নূর সহ আমরা কথা বলেছি, মুখোশ উন্মোচন করেছি, তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে। আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। আমরা শুনছিলাম নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য। এ পর্যায়ে আমরা একটু তৃণমূলে চলে যেতে চাই। ভোটের ট্রেনের এই পর্বে সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি সৈয়দপুরের নিশ্চয়ই কোনো গ্রামাঞ্চলের একটি চায়ের দোকানে আপনি বসে আছেন। আপনার সঙ্গে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি কয়েকজন ভোটার আছেন, কোনো রাজনৈতিক দলের নেতারাও আছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে নির্বাচনে ফেরারি আসামিদেরকে অযোগ্য ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে যারা এই মুহূর্তে বিদেশেও আছেন, তারাও আসলে দেশের বাইরে আছেন, তারাও নির্বাচনে প্রার্থী হতে হলে তাদেরকে সশরীরে আসতে হবে, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পদ্ধতিও থাকছে না। সব মিলিয়ে কি ভাবছেন এই তৃণমূলের মানুষজন এই বিষয়গুলোকে নিয়ে? নীলফামারী 4 আসনের কয়েকজন ভোটারও যুক্ত আছেন। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুন্তাকিম এবং বামে রয়েছেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক পাপ্পু। আপনার দুজনকেই ভোটের ট্রেনে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে সংশোধনীতে বলা হচ্ছে যে ফেরারি আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, সুনির্দিষ্ট কোনো দলের কথা বলা হয়নি। গেল 15 বছরে বিএনপি জামাতের কর্মীরা তো অনেক মামলার আসামি হয়েছেন, আপনাদের নামে চার্জশিট দাখিল হয়েছে, তো সেই মামলাগুলোর অবস্থা এখন কি, এবং এই ইস্যুকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর কাউকেও কি এই আইনের আওতায় ফেলে প্রার্থিতা বাতিল করা হতে পারে বলে আশঙ্কা করছেন কিনা? জি, ধন্যবাদ এখন টিভিকে এবং এখন টিভির মাধ্যমে দেশবাসী সহ নীলফামারী 4 আসনের সকল স্তরের জনগণকে আমি বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলার পক্ষ থেকে আমি প্রথমে অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামে আমাকে নিয়ে আসার জন্য। যে প্রশ্নের উত্তর সেটা বলতে চাই যে আমরা 5ই আগস্ট 36শে জুলাইয়ের পরে নতুন এই বাংলাদেশ বিনির্মাণে আমরা যেটা মনে করি যে নতুন বন্দোবস্তের মধ্য দিয়েই নতুন সরকারি ব্যবস্থাপনা তৈরি হবে। সেই জায়গায় ফেসিবাদের সাথে জড়িত কোনো দোসর, কোনো গোষ্ঠী, কোনো গোত্র যাতে আইনের মারফতে আবারও তাদের এই নীল নকশার নির্বাচনের একটি পরিবেশ আবারও তৈরি না হয়, সেই জন্য সকল দোসরকেই আমরা এই আইনের আওতায় আনতে চাই এবং তাদেরকেই আমরা এই আইনের মাধ্যমে এই নির্বাচন থেকে সরিয়ে রাখতে চাই। কারণ হলো তারা আমাদের দেশকে শুধু নয়, গোটা মানবতাকেই তারা ধ্বংস করেছে, আমাদের দেশের সব কিছুকেই তারা ধ্বংস করেছে। তারা 5 দিনে 2000 ছেলেমেয়েকে হত্যা করেছে। এই হত্যার বিচারের মধ্য দিয়ে এই ফেসিবাদের দোসর এবং ফেসিবাদকে আমরা মুক্ত করেই নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশে ফেরারি আসামি হোক আর যেই হোক, তাদেরকে আমরা আর নতুন ব্যবস্থাপনায় যাতে কোনোভাবেই তারা নির্বাচিত হয়ে না পারে সেজন্য আমাদের ব্যবস্থা রাখা উচিত, আইনের আওতায় তাদেরকে আনা উচিত।
আপনাকে ধন্যবাদ। জনাব পাপ্পু, আপনার কাছে একটু জানতে চাই যে এই যেহেতু এই আইনে সুনির্দিষ্ট কোনো দলের কথা বলা হয়নি, কোন কোন নেতারা ভোট করতে পারবেন সেটাও সুনির্দিষ্ট করে বলা হয়নি, অন্য কোনো প্রতীকে ফেসিবাদের যে শক্তি বা যাদেরকে আমরা ফেসিস্ট বলছেন আপনারা, তারা কি পুনর্বাসিত হতে পারে কিনা যদি সুনির্দিষ্ট করে তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা না হয়? ৭১-এ সবাইকে ধন্যবাদ জানাই এখন টিভির মাধ্যমে এবং যারা শুনছেন। আসলে ৭১-এ স্বাধীনতার পর স্বাধীনতা রক্ষার জন্যে এই ৫ই আগস্টের আন্দোলনে খুনি ফেঁসে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের হাজার হাজার কোটি টাকা তারা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশে বসে সেই খুনি ফেঁসে শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের জনগণের লুট করার টাকা নিয়ে তারা বাংলাদেশে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো আজকে আরপিওতে যে আইনটি হয়েছে, এখানে যেহেতু বলা নেই যে কোনো দলের ব্যাপারে কোনো কিছু এখানে বলা নেই, কিন্তু আমরা হয়তো আশঙ্কা করতে পারি যে এই সমস্ত ফেসিস্টরা বা ফেসিস্টের যারা সহযোগী ছিল, যারা এতদিন ফেসিস্টদেরকে পুনর্বাসন করার জন্যে ফেসিস্ট বানানোর জন্য যারা তাদের সহযোগিতা করেছে, তারা যদি আগামীতে নির্বাচনে আসে তাহলে এই এত ২৪-এর এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সাথে আসলে বেইমানি করা হবে। আরপিওতে এইরকম আইন করা উচিত যারা নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে বাংলাদেশে ধ্বংস করেছে তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং বাংলাদেশের অর্থনীতি সচল করার জন্যে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল করার জন্যে বর্তমানে নির্বাচনে খুবই প্রয়োজন। প্রধান উপদেষ্টা সময় মতো যেন বাংলাদেশে নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, সেই কুত্তামার্কা নির্বাচন বা নিশি রাইতের কোনো নির্বাচন না হয়, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনে, যেটার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণকে নিয়ে, বিএনপিকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। সেই নির্বাচনের ব্যবস্থা ফিরে আসে, তবে ফেসিস্ট মুক্তভাবে নির্বাচন যেন হয় এই কামনাই করি। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য বেলায়েত। সৈয়দপুর থেকে নেতা কর্মীরা বলছেন, যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা বলছেন যে নির্বাচনী আইনে সুনির্দিষ্ট করে যদি দল বা ব্যক্তিদের কথা বলা থাকে তাহলে ফেসিবাদের যারা দোষর তারা ভোটে অংশ নিতে পারবেন না, যেটি গণতন্ত্রের চর্চার যে পথ সেটি সুগম করবে। একই সঙ্গে জামায়াতের যারা প্রতিনিধি আছেন তারা বলছেন যে বিগত ১৬ বছরে তাদের নামে যে শত শত মামলা হয়েছে সেই মামলাগুলো তারা আইনের মাধ্যমেই মোকাবেলা করছেন। এরপর এই মামলায় যেন অন্য কেউ সুযোগ নিতে না পারে প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে, সেই দাবিও তারা তুলছেন। বেলায়েত, এই ছিল সৈয়দপুর থেকে ভোটের ট্রেনে অতিথিদের কথোপকথন। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। প্রশ্ন রাখবো, সেটি হচ্ছে আপনি তো ফেরারি আসামিদেরকে অযোগ্য ঘোষণা করার নিয়ে তারা মন্তব্য করেছেন, তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি একই সঙ্গে একটু জানতে চাই, এই যে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা যাবে না, এই বিষয়ে তারা কি ভাবছেন? ১৬ বছরে কেমন ছিল এবং এই নির্বাচনে সেটি কিভাবে কোনো প্রভাব ফেলতে পারে কিনা আপনাদের উপর? আমরা তো চেষ্টা করছি আমাদের এই মামলাগুলো আইনানুগভাবেই আদালতের মাধ্যমেই সেগুলো নিষ্পত্তি হোক। তার উদাহরণ হিসেবে আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে আমরা মুক্ত করেছি হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের রিভিউ এর মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা চাচ্ছি যে আইনের মধ্য দিয়েই এবং আদালতের মাধ্যমেই এই মামলাগুলো নিষ্পত্তি হোক। কিছু মামলা থাকবে যেই মামলাগুলো হয়তো দীর্ঘসূত্রিতার সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে নির্বাহী কিছু আদেশের অপেক্ষায় আমরা থাকব। কিন্তু মৌলিক যে মামলাগুলো, যেগুলোর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন গণতন্ত্র মানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যেভাবে আটকে রাখা হয়েছিল, সেই ট্রেন্ডটাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা বলতে চাই আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক। এর বাইরে যেগুলো আছে সেগুলো যাতে ফ্যাসিবাদের কোনো করাল গ্রাস এই মামলার অক্টোপাসে আশেপাশে জড়িত আবার ফিরে আসতে না পারে, সেই ধরনের আরপিও সংশোধনীতে আমরা সেই দাবিগুলো আমরা আশা করি সেগুলো নির্বাচন কমিশন সেই বিষয়গুলো দেখবেন, এটুকু আমাদের প্রত্যাশা।
জামাত ইসলামীর পক্ষ থেকে। জনাব পাপ্পু, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই গত 15 বছর আপনাদের অনেক নেতাকর্মী তো ফেরারি ছিলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে তারা আসলে এখন ভোটের মাঠে কতটুকু সক্রিয়, যেহেতু ভোটের ট্রেন নির্বাচনের দিকে ছুটে যাচ্ছে, তাদের নির্বাচনী প্রস্তুতিটা আসলে কেমন, বা আপনাদের সার্বিকভাবে ভোটের প্রস্তুতি কেমন সৈয়দপুরে? ধন্যবাদ। আসলে এই খুনি ফেসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকামী এমন কেউ ছিল না যাদের নামে মামলা দেয়নি। আমি নিজেও মামলার আসামি ছিলাম। জেল গেট থেকে 3বার অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আমার বাবা, আমি জেলে থাকতে মৃত্যুবরণ করেছেন, প্যারোলে এসেছিলাম, ঠিকমতো মাটি দিতেও তারা দেয়নি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা আন্দোলনের মাধ্যমে সেই মামলাগুলি নিষ্পত্তি করার চেষ্টা করছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো দিয়েছি, মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, সেগুলি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আজকেও আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নামে 21শে আগস্টের যে মিথ্যা মামলা দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটিও আজকে ভুল প্রমাণিত হয়ে সেই মামলাও আজকে খারিজ হয়েছে। তো আমরা বিএনপির নেতৃবৃন্দরা চেষ্টা করে যাচ্ছি মামলাগুলোর নিষ্পত্তি আইনের মাধ্যমে করে নির্বাচনী ট্রেনে চড়ে গণতন্ত্রকে রক্ষার জন্যে আগামীতে নির্বাচন অতি শীঘ্রই যেন হয়, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, সেই ব্যাপারে আমরা সবাই কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। বেলায়েত, শুনছিলেন যে নির্বাচনের প্রস্তুতি যেমন তাদের রয়েছে, একই সঙ্গে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো নিয়েও তাদের দুশ্চিন্তা রয়েছে। একই সঙ্গে এই নির্বাচনে ফেসিবাদের দোসররা যেন অংশগ্রহণ করতে না পারে সেই তাদের যে তৎপরতা, সেই তৎপরতার কথাও তারা জানাচ্ছিলেন। এই ছিল সৈয়দপুর থেকে ভোটের ট্রেনে আমাদের সংযোজন। ফিরছি আপনার কাছে বেলায়েত স্টুডিওতে। ধন্যবাদ মোকাররম। শুনছিলাম আমরা প্রান্তিক যে উপজেলা সৈয়দপুর উপজেলার 2জন রাজনৈতিক দলের নেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। দর্শক, ভোটের ট্রেনের আজকের পর্বে এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।